হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে একটা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গতিবিদ্যা চ্যাপ্টারের যে জিনিসটা আমাদের কখনোই পরীক্ষায় আসবে না, যেটা আমাদের প্রয়োজন নেই পরীক্ষার জন্য, সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস কেন করবো আমরা? দেখো, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি গতির সমীকরণ। গতির সমীকরণ কোনগুলো? এস ইজ ইকাল টু ভিটি, ভি ইজ ইকাল টু ভি নট প্লাস এটি, এস ইজ ইকাল টু ভিটি, ভি ইজ ইকাল টু ভি নট প্লাস এটি, এস ইজ ইকাল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকাল টু ভি নট স্কোয়ার প্লাস টু এস। এই জাতীয় যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলো আজকে আমি প্রতিপাদন করতে চাচ্ছি। কিসের মাধ্যমে? যে এগুলো প্রতিপাদন করতে চাচ্ছি আমরা হলো অন্তরীকরণ ও যোগজীকরণের মাধ্যমে। অন্তরীকরণ ও যোগজীকরণের মাধ্যমে। তো আসলে এইগুলো পরীক্ষায় এইভাবে আসে না, এগুলো পরীক্ষায় এইভাবে আসে না, কিন্তু আমাদের এগুলো জানা দরকার। কারণ যখন এই জাতীয় কোনো উদ্দীপক আসবে, আমাদের স্টেম যখন আসবে, সেই স্টেমগুলোকে সঠিকভাবে বোঝার জন্য, সেই স্টেমগুলোকে সঠিকভাবে অনুধাবন করার জন্য এই প্রতিপাদনগুলো আমাদের দরকার। যে কোন সূত্র কীভাবে কোন আঙ্গিকে প্রতিপাদন হয়েছে সেটা জানা দরকার। আর সব কিছু পরীক্ষা কেন্দ্রিক ভাবতে গেলে হয় না। কিছু জিনিস আছে না, নিজের জানার জন্য প্রয়োজন, যে এই সমীকরণটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, এটা জানা দরকার আছে। তবেই কেবল এই সূত্রটার সঠিক অ্যাপ্লিকেশনটা আমরা করতে পারবো। তো এই অ্যাপ্লিকেশন করতে গেলে তার যদি আমরা গঠনটা জানি, তাহলে অ্যাপ্লিকেশনটা আমাদের কাছে একটু সহজ হবে। আর একটা বিষয়, যে পাশাপাশি আমাদের এই অন্তরীকরণ এবং যোগজীকরণ যেটা, অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন যেটা, এইটা আমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? আমি ক্যালকুলাস আলোচনা করতে যেয়ে স্লোপ, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এগুলো ধারাবাহিকভাবে 4টা লেকচারের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করেছি। সেগুলো তোমরা দেখবা, দেখলে এইগুলো এখন আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো চলো দেখি। আমরা প্রথমে এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা একটা সমবেগের সমীকরণ। এই সমীকরণটাকে যদি আমরা দেখি, যে আমরা মনে করি যে ও বিন্দু থেকে একটা বস্তু এস ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আদি অবস্থানে টি ইজ ইকুয়াল টু 0 ভি বেগে যাত্রা শুরু করলো, করে দেখা গেল যে এই বস্তুটা বি বিন্দুতে এসে পৌঁছালো। যখন বি বিন্দুতে, তখন তার দূরত্ব হলো এস ইজ ইকুয়াল টু এস। তার বেগ ভি থেকে গেল, সময়টা হলো টি, টি ইজ ইকুয়াল টু টি। অর্থাৎ ও এবং বি এই দুই সময়ের মধ্যে বেগের কোনো পরিবর্তন তার ঘটলো না। আরেক কিছুক্ষণ যদি আমরা দেখি, যে বলছে যে আরও টি প্লাস ডিটি, এই সময়টুকু যদি আমরা দেখি, তবুও বেগ সেই ভি থেকে গেল, দূরত্ব বাড়লো হচ্ছে এস প্লাস ডিএস। এটা তাহলে এই অবস্থার ক্ষেত্রে আমরা বেগের সংজ্ঞা অনুসারে কি পাবো? বেগের সংজ্ঞা অনুসারে ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি। আমরা অবশ্যই প্রকৃত বেগ নিয়ে আলোচনা করব। তাহলে প্রকৃত বেগ আলোচনা মানেই হচ্ছে এই সমীকরণটা। তাহলে এখন ডিএস ইজ ইকুয়াল টু কত? ভি ডিটি। কিন্তু টি ইজ ইকুয়াল টু 0 হলে এস ইজ ইকুয়াল টু 0, টি ইজ ইকুয়াল টু টি হলে এস ইজ ইকুয়াল টু এস। এই দুই সীমা, এই দুই লিমিটের মধ্যে যদি আমরা এই সমীকরণটাকে সমাকলন করি, সমাকলনের জন্য আমরা যে নিয়ম শিখেছি সেটা হচ্ছে, সূত্রটা কী ছিল আমাদের? ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে ছিল আমাদের এক্স। এই দুইটা সূত্র যদি আমরা আপাতত কাজে লাগাই, তাহলে দেখা যাবে যে এই সমীকরণটাকে উক্ত সীমার মধ্যে, উক্ত সীমার মধ্যে এক নম্বর কে
সমাকলন করে পাই, কি পাবো আমরা? তাহলে ইন্টিগ্রেশন ডিএস কত থেকে কত দূর পর্যন্ত সমাকলনটা করব, 0 থেকে এস পর্যন্ত আমরা সমাকলন করব, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি ডিটি কত থেকে, সময় টি থেকে টি পর্যন্ত, 0 থেকে টি পর্যন্ত। তাহলে এই সূত্রটুকু অনুযায়ী আমরা এটাকে কি লিখতে পারবো, এস। আর এই দুই লিমিটের জন্য থার্ড ব্র্যাকেটের উপরে এস, নিচে 0 ইজ ইকুয়াল টু ভি তো হচ্ছে টি এর সাপেক্ষে কি ধ্রুবক, এখান থেকে এই পর্যন্ত ভি এর কোনো পরিবর্তন হয়নি, ধ্রুবক রাশিকে আমরা ইন্টিগ্রেশন করতে পারিনি, তাহলে ভি আর এইটুকুর জন্য তাহলে এই সূত্র অনুযায়ী টি, উপরে কত, উপরে টি, নিচে হলো জি, এই 0। এই লিমিটটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, উপরে হচ্ছে আপার লিমিট, নিচে হচ্ছে লোয়ার লিমিট। এখন এই মানটা হচ্ছে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এস মাইনাস 0 ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি মাইনাস 0 বা এস ইজ ইকুয়াল টু ভিটি। এই হয়ে গেল আমাদের অন্তরীকরণ পদ্ধতিতে এস ইজ ইকুয়াল টু ভিটি প্রতিফলন। ঠিক আছে, এগুলো কিছুই না, জাস্ট একটু জানা দরকার আমাদের যে এইভাবে এটাকেও করা যায়। ঠিক আছে, তো এরপরে আমরা আরেকটা সমীকরণ দেখি। v is equal to v naught plus at, 2 নম্বর সমীকরণ যেটা। তো ঠিক একইভাবে যদি আমরা দেখি ও বিন্দু থেকে s is equal to 0 যখন, তখন t is equal to 0, তখন বেগ কত, v naught, অর্থাৎ আদি সময়ে v naught আদি বেগে s is equal to 0 সরণ, তার মানে ও বিন্দু থেকে একটা বস্তু a সমতরণে যাত্রা শুরু করে t সময়ে, তার মানে t is equal to যখন t, তখন b বিন্দুতে পৌঁছালো এবং এই সময়ে অর্জিত বেগের পরিমাণ হলো v, সরণ হলো কত, s। তাহলে আরও dt সময়, তার মানে t প্লাস dt যদি হয় তাহলে এখন বেগ বৃদ্ধি হবে v প্লাস dv, সরণ হবে s প্লাস ds। এইভাবে হচ্ছে আমরা এটা দেখাতে পারি যে এই বর্ণনাটা। তাহলে এখান থেকে আমরা যে বেগের রাশিমালা, শেষ বেগের রাশিমালা প্রতিপাদন করতে চাই, তাহলে শেষ বেগের রাশিমালা প্রতিপাদন করতে গেলে আমরা যেটা পাবো, আমরা এই অংশটুকু থেকে যদি দেখি তাহলে ডিটি সময় বেগ বৃদ্ধির হার, তাহলে ত্বরণের সংজ্ঞা, তাহলে ত্বরণ a ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, অর্থাৎ ডিটি সময়ে বেগ বৃদ্ধি কত, ডিভি, একক সময়ের বেগ বৃদ্ধি কত, ডিভি বাই ডিটি। এই একক সময়ের বেগ বৃদ্ধিকেই কি বলা হয়, ত্বরণ বলা হয়, ত্বরণ এ। এবং ত্বরণ হচ্ছে ভি বনাম টি লেখচিত্রের স্লোপ, তাহলে ডিভি বাই ডিটি মানে সেই স্লোপ মানে এখানে স্লোপ কি, ত্বরণ। তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি, এখন এইটারও ঠিক একইভাবে যদি আমরা লিমিট করে দিই তাহলে কি হবে, যে টি ইজ ইকুয়াল টু 0 হলে এখন কিন্তু v ইজ ইকুয়াল টু ভি নট। আগের সমীকরণটাই সমবেগের সমীকরণ ছিল, বেগের কোনো পরিবর্তন ছিল না, টি ইজ ইকুয়াল টু টি হলে v ইজ ইকুয়াল টু ভি। তাহলে এই সীমার মধ্যে যদি আমরা এই 1 নম্বর সমীকরণকে সমাকলন করি তাহলে কি বলতে পারবো, যে ইন্টিগ্রেশন ডিভি এর মান হলো ভি নট থেকে ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ ডিটি, টি এর লিমিট কত থেকে, 0 থেকে টি পর্যন্ত। তাহলে ডিভিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে, সেই সমীকরণে একটা ইন্টিগ্রেশন ডিএক্স মানে হলো এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিভি মানে কত, ভি, আর লিমিটটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট, এটা হলো লোয়ার লিমিট, ইজ ইকুয়াল টু এ, এটা তাহলে কত হবে, টি ইন্টিগ্রেশন টি, এটা হলো 0। ব্যাস, তাহলে এখন আমাদের মানটা দাঁড়াচ্ছে ভি মাইনাস ভি নট ইজ ইকুয়াল টু এ টি মাইনাস 0 বা ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি।
ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি। এই সমীকরণটাকে যদি আমরা স্পেশালি এক্স অক্ষের জন্য করতে চাই, তাহলে ভি নট সমান আমরা কি বলবো, ভি নট সমান ভি এক্স নট। এ সমান কত বলবো আমরা, এ এক্স। ভি সমান কত বলবো আমরা, ভি এক্স। এইগুলোর মান যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে কি হবে, ভি এক্স ইজ ইকুয়াল টু ভি এক্স নট প্লাস এ এক্স টি। এটা হলো শুধুমাত্র এক্স অক্ষের জন্য আমাদের এই সমীকরণটা প্রতিপাদিত হলো। এক্স অক্ষের শেষ বেগ, আদি বেগ, ত্বরণ, সময়। তাহলে ওয়াই অক্ষের জন্য কি হবে, ওয়াই অক্ষের জন্য এটা কি বলবো আমরা, ভি ওয়াই ইজ ইকুয়াল টু ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি। তাহলে জেড অক্ষের জন্য কি হবে, জেড অক্ষের জন্য ভি জেড ইজ ইকুয়াল টু ভি জেড নট প্লাস এ জেড টি। এইগুলো হচ্ছে আমরা স্পেশালি এক্স ওয়াই জেড অক্ষের জন্য আলাদা আলাদাভাবে এই সমীকরণগুলিকে বলতে পারি এভাবে। ঠিক আছে, এরপরে আমরা যাই হলো এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার সমীকরণ। তিন নম্বর সমীকরণ। তাহলে এই সমীকরণে যদি আমরা যাই তাহলে দেখব আমাদের তো পূর্ব প্রতিপাদিত সূত্র 2 নম্বরে আছে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি। এটা আসলে প্রয়োজন হয় আমাদের, এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার প্রতিপাদন করতে গেলে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি এই সমীকরণটার প্রয়োজন হয়। এখন আমরা এই অংশটুকু থেকে কি বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি। এটা আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি। এইখানে বেগ পরিবর্তন হলো, ডিএস বাই ডিটি সমান হচ্ছে ওই অংশটুকুর জন্য বেগ বা বেগের সংজ্ঞা অনুসারে এটা বলতে পারি আমরা। তাহলে ডিএস ইজ ইকুয়াল টু কত হবে, ভি ডিটি। ডিএস সমান কত হবে, ভি এর মান হলো এটা ভি নট প্লাস এটি ইন্টু ডিটি। তাহলে ডিএস ইজ ইকুয়াল টু ভি নট ডিটি প্লাস এটি ডিটি। এইটি আর এইটি কিন্তু আলাদা, এটা হলো টি আর এটা হলো ডিটি একসঙ্গে। তাহলে এই সমীকরণটা যদি 1 নম্বর হয়, এখন এখানে আমাদের যদি টি ইজ ইকুয়াল টু 0 হলে এস ইজ ইকুয়াল টু কত, 0, এস ইজ ইকুয়াল টু 0, আর টি ইজ ইকুয়াল টু টি হলে এস ইজ ইকুয়াল টু এস এই বিন্দুতে। তাহলে এই দুই সীমার মধ্যেই সমীকরণটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কি বলবো, ডিএস 0 টু এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি নট টিটি 0 টু টি প্লাস এটি ডিটি 0 টু টি। এখন এইখানে প্রশ্ন হচ্ছে যে এ কে ইন্টিগ্রেশন করা যায় না কিন্তু টি কে ইন্টিগ্রেশন করা যায়, কারণ টি এর সাপেক্ষে টি ইন্টিগ্রেশন হয় কিন্তু এ হয় না। তাহলে এখন এই এটাকে যদি আমরা বাহির করে নিই এখান থেকে, তাহলে এখানে আমরা কি বলতে পারবো, 0 টু টি। এই ভি নট কে ইন্টিগ্রেশন না করি যদি আমরা, তাহলে ভি নট কে যদি আমরা সামনে দিয়ে দিই তাহলে 0 টু টি এভাবে। তাহলে এইটুকু সমান আমরা কি লিখবো, এস, ওই যে আগের যে সূত্র সেটা এস 0 ভি নট এটা কত, তাহলে টি, এটা টি, এটা 0 প্লাস এ। এখন এই টি ইন্টিগ্রেশন টি ডিটি এইটাকে কি বলবো আমরা, এটা হচ্ছে সেই টি এর পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তার মানে টি স্কোয়ার বাই 2। তাহলে এটা হলো আমাদের টি স্কোয়ার বাই 2। লিমিট কত, টি এর মান টি 0। তাহলে এখন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে এস মাইনাস 0 ভি নট টি মাইনাস 0 প্লাস এই হাফ যদি আমরা এদিকে নিই তাহলে টি স্কোয়ার মাইনাস 0। এখন একবারে এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার।
এই প্রতিপাদন হয়ে গেল আমাদের এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এখন এইটাকে যদি সেই একইভাবে এক্স অক্ষের দিকে করতে চাই, এক্স অক্ষের জন্য তাহলে এস ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট হয়, কারণ এই বিন্দুটাকে তখন শুধু এক্স অক্ষের জন্য যদি করি আমরা, তাহলে এইটাকে আমরা বলবো এক্স নট, আর এইটা হলো আমাদের এক্স। তাহলে এই সরণটা কত দাঁড়াচ্ছে, এখান থেকে এই পর্যন্ত এই সরণটা এক্স মাইনাস এক্স নট, যেটাকে আমরা এস বলছি। তাহলে স্পেশালি এক্স অক্ষের জন্য এস ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট। তারপরে ভি নট সমান তাহলে কি হবে, ভি নট সমান ভি এক্স নট, এ সমান কত হবে, এ সমান হবে এ এক্স। অতএব এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। তাহলে এক্স তো এদিকে দিয়ে দিই আমরা, এক্স ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। স্পেশালি এক্স অক্ষের জন্য আমরা এই সমীকরণটা লিখতে পারি। অনুরূপভাবে ওয়াই অক্ষের জন্য আমরা এটাকে বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। জেড অক্ষের জন্য জেড ইজ ইকুয়াল টু জেড নট প্লাস ভি জেড নট টি প্লাস হাফ এ জেড টি স্কোয়ার। এই তিনটা অক্ষের জন্য আমরা আলাদা আলাদাভাবে এগুলোকে ব্যবহার করতে পারি। এইগুলো যখন আমরা পজিশন ভেক্টর তৈরি করতে যাব, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন পজিশন ভেক্টর আমরা করতে যাব, তখন কিন্তু এই রাশিগুলোর প্রয়োজন হবে, যে এক্স অক্ষের দিকে তার সরণের মান, ওয়াই অক্ষের দিকে সরণের মান, জেড অক্ষের দিকে সরণের মান। এইটা হলো আমাদের স্পেশালি এক্স অক্ষের দিকে যে কোনো দিকে ক্রিয়াশীল সরণের মান এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তো এইগুলো আমাদের এই একেবারে অপ্রয়োজনীয় বলতে গেলে ভুল হবে, প্রয়োজনীয় কিন্তু পরীক্ষায় আসে না। তো পরীক্ষায় না আসলে সেইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়। পরীক্ষায় না আসে যেগুলো, সেগুলোই কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়। এখন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটা, এই একটাই মাত্র সমীকরণ আছে গতির, যে সমীকরণটা সময় বর্জিত, অর্থাৎ সময়ের প্রয়োজন হয় না। তাহলে সময়বিহীন সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। তাহলে এই সমীকরণে যদি আমরা সময় বর্ণনায় লিখছি কিন্তু আমরা সমীকরণের প্রয়োজন নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, a ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। দেখো এই জায়গায় এই অংশটুকু থেকে আমরা বলতে পারি ত্বরণের সংজ্ঞা অনুসারে ত্বরণ a ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। এখন সময় তো নেই প্রয়োজন আমাদের, তাহলে a ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি। এটা যদি করি আমরা, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, অথচ এই অংশটুকু সমান আমরা ভি বলতে পারি, এটা সমান আমরা ভি লিখতে পারি, যেহেতু ডিএস বাই ডিটি সমান হলো ভি। তাহলে এখন আমরা কি পাবো, এ ডিএস ইজ ইকুয়াল টু ভি ডিভি, এ ডিএস ইজ ইকুয়াল টু ভি ডিভি। এখন এস ইজ ইকুয়াল টু 0 হলে v is equal to v naught, s is equal to s হলে v is equal to v। এই সীমার মধ্যে যদি এই সমীকরণটাকে আমরা সমাকলন করি, তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন a ds 0 to s is equal to ইন্টিগ্রেশন v dv v naught to v। এটা সমান হচ্ছে আমাদের a s is 0 is equal to v naught के डिफरेंस इंटीग्रेशन করলে কত হবে, v স্কয়ার বাই 2a। তাহলে v এটা হলো 0, তাহলে a s minus 0 is equal to half v স্কয়ার minus v naught স্কয়ার।
বা 2as ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে এইদিকে পাঠিয়ে দিলাম, ভি নট স্কোয়ার প্লাস 2as। তাহলে এক্স অক্ষের জন্য কি হবে এটা? তাহলে vx স্কয়ার ইজ ইকুয়াল টু vx নট স্কয়ার প্লাস 2as মানে হচ্ছে x মাইনাস x নট। তাহলে x মাইনাস x নট vx। খুব সহজ জিনিস, জাস্ট একবার করে দেখে রাখলে আমাদের একটা আইডিয়া তৈরি হবে, একটা ধারণা তৈরি হবে, যে ধারণার বলে আমরা বুঝতে পারবো যে কোনটুকুকে কীভাবে ডিফারেন্সিয়েশন করলে বা কোনটুকুকে কীভাবে ইন্টিগ্রেশন করলে মানটা কীভাবে আমরা পেতে পারি। তাহলে এই জিনিসগুলো যদি একটু জানা থাকে, তাহলে এইগুলোর উদ্দীপক যখন হবে, সেই উদ্দীপকগুলো বা সেই স্টেপগুলো আমরা সঠিকভাবে ধরতে পারবো এবং সমাধান করতে পারবো আমরা। আর একটা সমীকরণ আছে, যে সমীকরণগুলো প্রতিপাদন হচ্ছে, এই সমীকরণগুলোর অ্যাপ্লিকেশনগুলো যদি আমরা একে একে দেখি, মজার মজার জিনিস কিন্তু বের হয়ে আসে এখান থেকে। যেমন আমরা এর আগে দেখলাম যে এই যে সমীকরণটা দেখলাম আমরা, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as, যদি মধ্যন হয় তাহলে মাইনাস 2s, এটা তাহলে মাইনাস 2s, এরকমভাবেও আমরা লিখতে পারি। তাহলে এখন এই যোগ হলে তো এটা থাকলেই, দুইটাভাবে আমরা বলতে পারি। তাহলে কোনো বস্তু যদি থেমে যায়, তাহলে মন্দনের ক্ষেত্রে কোনো বস্তু যদি থেমে যায়, তাহলে থেমে গেলে ভি ইজ ইকুয়াল টু 0, তখন আমাদের হচ্ছে কত, 2as ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার, বা এভাবেও বলতে পারি আমরা ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, এটা লিখতে পারি। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, s ইজ ইকুয়াল টু 1/2a ভি স্কোয়ার, এটা তাহলে ধ্রুবক যদি হয় তাহলে s প্রপোর্শনাল টু ভি নট স্কোয়ার, s প্রপোর্শনাল টু ভি নট স্কোয়ার। এটার অর্থ কি? এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কোনো বস্তুকে, গতিশীল বস্তুকে যদি আমরা থামাতে চাই, তাহলে তার বেগের তাহলে এই আদিবেগ যদি 2 হয়, তাহলে তাকে থামাতে গেলে আমাদের 4 মিটার আগে থেকেই তাকে ব্রেক করতে হবে, 4 মিটার আগে থেকে। এর বেগ যদি 3 মিটার পার সেকেন্ড হয়, তাহলে একে 9 মিটার আগে থেকে তাকে ব্রেক করতে হবে। এই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে পাই, যেগুলো আমরা গাণিতিক সমস্যার সমাধানের জন্য আলোচনা করব। আমি এখানে একটা আলোচনা করতে চাই যে সূত্রটা, সেটা হচ্ছে যে s t ইজ ইকুয়াল টু ভি নট প্লাস হাফ এ 2t মাইনাস 1। খুব অ্যাপ্লিকেবল একটা সূত্র এটা। এটাকে বলা হয় টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা। এই টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা। এখন এই টি-তম বলতে কি বোঝা যায়? টি-তম হচ্ছে, যেমন আমরা বলি যে দশম শ্রেণী, এই দশম শ্রেণী কথাটার অর্থ কি? দশম শ্রেণী মানে হচ্ছে 10তম শ্রেণী, যেটা 9-এর শেষ 11-এর শুরু। এই মাঝের যে ডিউরেশনটা, এই ডিউরেশনটা আছে ক্লাস 10 বা 10th ক্লাস, ক্লাস 10 বা 10th ক্লাস। আমরা বলি ক্লাস 10-এ পড়ি, বা তাহলে ঠিক আছে, কিন্তু 10-এ পড়ি কথাটা ঠিক নেই, 9-এ পড়ি কথাটা ঠিক হয় না। বাংলা ঠিক বলি আমরা যে নবম শ্রেণী, দশম শ্রেণী, অষ্টম শ্রেণী, কিন্তু 8-এ পড়ি। 8-এ কেউ পড়তে পারে না আসলে, 0 থেকে 8 পর্যন্ত হলে 8, ক্লাস 8 হতে পারে,
অষ্টম শ্রেণী হতে পারে। তো এটার বেলায়ও ঠিক তাই, যে এই ও বিন্দু থেকে একটা বস্তু যদি টি সময়ে এই বি বিন্দুতে এসে পৌঁছায়, তাহলে এই দূরত্বটুকু আমরা বলবো টি সময়ের অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা এসটি বলছি। এসটি হলো টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, টি তম না, টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। আর এই পর্যন্ত এ পর্যন্ত এই দূরত্বটাকে আমরা বলছি টি মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এইটা তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, যে যদি টি সমান 10 হয়, তাহলে 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ও বি, আর 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হলো ও এ। তাহলে এই যে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যেটা এই অংশটুকু আসলে কত? এইটা হচ্ছে এস টি। এই এস টি মানে কত? এস টি তম সময়ের অতিক্রান্ত দূরত্ব সমান এস টি, টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এস টেন্থ যদি আমরা বলি, এটা সমান হচ্ছে এস টেন্থ, 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখন এর আদিবেগ ত্বরণ সরণ যদি আমরা স্বাভাবিক অর্থেই নিই, তাহলে টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এস টি ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর টি মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এস টি মাইনাস 1 ইজ ইকুয়াল টু ভি নট টি মাইনাস 1 প্লাস হাফ এ টি মাইনাস 1 স্কোয়ার। এখন টিথ বা টি-তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এস টিথ ইজ ইকুয়াল টু এস টি মাইনাস এস টি মাইনাস 1 বা এস টিথ ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ভি নট টি প্লাস ভি নট প্লাস হাফ এ মাইনাস হাফ এ, আর এইটুকু সমান তাহলে কত? টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। এটা বিয়োগ করে দিলাম, তাহলে ভি নট টি কেটে গেল, থাকছে এটুকুতে কত? হাফ এ টি স্কোয়ার প্লাস ভি নট মাইনাস হাফ এ টি স্কোয়ার প্লাস এ টি মাইনাস হাফ এ। তাহলে এই হাফ এ টি স্কোয়ার কেটে গেল, তাহলে এস টিথ ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এ টি মাইনাস হাফ এ, এই সমীকরণটা। এখন এইটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে এস টি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস হাফ এ যদি কমন নিই আমরা, তাহলে হাফ এ কমন নিলে কত থাকবে? 2t মাইনাস 1। এই সমীকরণটাকে বলা হয় টি-তম সময়ের অতিক্রান্ত দূরত্বের রাশিমালা। টি-তম সময়ের অতিক্রান্ত দূরত্বের রাশিমালা। এই সমীকরণটার অনেক ব্যবহার আছে, যেমন আমরা বলি যে 18তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, 17তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তখন কিন্তু এই সমীকরণটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো সমীকরণ মোটামুটি এগুলোই। এই সমীকরণগুলো থেকে আমরা আগামী দিন বা এর পরের লেকচারে আমি এই গ্রাফ সম্পর্কে, এই চ্যাপ্টারে যে মাইটোকন্ড্রিয়া যেটাকে বলা হয়, অর্থাৎ লেখচিত্র, সেই লেখচিত্রগুলো নিয়ে কোন সমীকরণের লেখচিত্র কেমন হবে, লেখচিত্র থেকে কোন সমীকরণগুলো কিভাবে প্রতিপাদন করা যায়, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এর পরের লেকচারে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়।